হ্যালো বন্ধুরা, আজ বলবো 5ই মে 2024 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সাম্প্রতিক হ্যানলি অ্যান্ড পার্টনার্স ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট 2025 অনুসারে কোন আন্তর্জাতিক শহরটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর? এ লন্ডন, বি প্যারিস, সি মোনাকো, ডি রোম। তো এর উত্তর হবে আনসার সি মোনাকো। হেনলি অ্যান্ড পার্টনার্স ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হলো মোনাকো। এই শহরে কোটিপতির জনসংখ্যাও সবচেয়ে বেশি, প্রায় 3,84,500 কোটি সম্পদ রয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি জাতীয় ইস্পাত নীতির অধীনে ভারত কবে নগদ 300 মিলিয়ন টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে? এ 2050, বি 2028, সি 2030, ডি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 2030। এমআরএফআর বিশ্লেষণ অনুসারে 2023 সালে ভারতের ইস্পাত বাজারের আকার 185.89 ইউএসডি বিলিয়ন অনুমান করা হয়েছিল। ভারতের ইস্পাত বাজার শিল্প 2024 সালে 200 ইউএসডি বিলিয়ন থেকে 2035 সালের মধ্যে 230 ইউএসডি বিলিয়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পূর্বাভাস সময়কাল 2025 থেকে 35 ভারতের ইস্পাত বাজারে সিএজিআর প্রায় 1.279% হবে বলে আশা করা হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতের প্রথম ভাসমান ঘাটটি কোথায় তৈরি হবে? এ বারাণসী, বি মথুরা, সি মুম্বাই, ডি অযোধ্যা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অযোধ্যা। কি পয়েন্টস? ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের পর অযোধ্যার তীর্থযাত্রীদের অভূতপূর্ব আগমন ঘটেছে। দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির ফলে শহরের ঐতিহ্যবাহী অবকাঠামোর উপর, বিশেষ করে পবিত্র স্থানগুলির কাছাকাছি উল্লেখযোগ্য চাপ পড়েছে। ভিড় ব্যবস্থাপনায় উদ্ভাবনের প্রয়োজনীয়তা স্বীকার করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার সরজু নদীর উপর ভারতের প্রথম ভাসমান স্নানঘাট নির্মাণের ঘোষণা দিয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। গত এক দশকে সম্প্রতি ভারতে কত মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে? এ 150, বি 100, সি 171, ডি 160। তো এর সঠিক উত্তর হবে 171। কি পয়েন্ট? বিশ্বব্যাংক তাদের বসন্তকালীন দারিদ্র্য ও সমতা সংক্রান্ত সংক্ষিপ্তসার 2025-এর দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের নির্ণায়ক লড়াইকে স্বীকৃতি দিয়েছে। প্রতিবেদন অনুসারে দৈনিক 2.15 মার্কিন ডলারের কম আয়ে বসবাসকারী মানুষের অনুপাত, যা চরম দারিদ্র্যের আন্তর্জাতিক মানদণ্ড। 2011 থেকে 2012 সালে 16.2% থেকে তীব্রভাবে কমে 2022 থেকে 23 সালে মাত্র 2.3% দাঁড়িয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি আসাম রাইফেলস কর্তৃক কুকুর পরিচালনাকারী প্রথম মহিলা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ টি রবিশঙ্কর, বি এসআইআর, ডি সি শ্রীলক্ষ্মী পিভি, ডি হরিদীপ সিং পুরী। তো এর সঠিক উত্তর হবে অপশন সি শ্রীলক্ষ্মী পিভি। আসাম রাইফেলস কর্তৃক কুকুর পরিচালনাকারী প্রথম মহিলা হিসেবে পিভি শ্রীলক্ষ্মী নিযুক্ত হয়েছেন। তিনি একজন পেশাদার কুকুর পরিচালনাকারী এবং আসাম রাইফেলসে এই পদে যুক্ত হওয়া প্রথম মহিলা। আসাম রাইফেলস ভারতীয় আধা সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পূর্বে আসাম রাইফেলস নামে পরিচিত ছিল। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতে ব্রহ্মস
সুপারসনিক ক্রুজ মিসাইলের দ্বিতীয় ব্যাচ কোন দেশে পাঠানো হয়েছে? নেপাল, বি ফিলিপাইন, সি আমেরিকা, ডি জাপান। এর সঠিক উত্তর হবে অপশন বি ফিলিপাইন। কি পয়েন্ট? ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে উল্লেখযোগ্য উন্নতির জন্য ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেমের ব্যাটারির দ্বিতীয় ব্যাচ ফিলিপাইনে পাঠানো হয়েছে। প্রথম ব্যাটারিটি এপ্রিল 2024 সালে একটি আইএএফ বিমান কাঠামো পাঠানো হয়েছিল বেসামরিক বিমান সংস্থাগুলির সহায়তায়। চলে যাব নেক্সট কোশ্চেন। নিউ দিল্লিতে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মার 9 ফুট উঁচু মূর্তি উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। কোন কেন্দ্রীয় মন্ত্রী? এ যোগী আদিত্যনাথ, বি রাজনাথ সিং, সি নরেন্দ্র মোদী, ডি অমিত শাহ। এর সঠিক উত্তর হবে অপশন ডি অমিত শাহ। কি পয়েন্ট? 1 মে 2025 তারিখে ভারত সরকার শান্তিপূর্ণ আন্দোলনের জন্য পরিচিত একজন বিশিষ্ট বোডো নেতা বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মূর্তি উন্মোচন করে এবং নয়াদিল্লিতে একটি রাস্তা এবং রোটারির নাম পরিবর্তন করে। এই আইনটি আদিবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ করে উত্তর পূর্ব ভারতে। চলে যাব নেক্সট কোশ্চেন। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এর ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোন সিনিয়র আইএএস অফিসার? এ পিএস কুমার, বি এন সারভানা কুমার, সি দিব্যেন্দু দাস, ডি সন্তোষ কুমার যাদব। এর সঠিক উত্তর হবে অপশন বি এন সারভানা কুমার। কি পয়েন্ট? সিনিয়র আইএএস অফিসার এন সারভানা কুমার বুধবার দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ডিডিএ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন, সংস্থাটি ঘোষণা করেছে। কুমার বিহার ক্যাডারের 2000 ব্যাচের আইএএস অফিসার। ডিডিএতে যোগদানের আগে তিনি বিহারের খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের প্রধান সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। চলে যাব নেক্সট কোশ্চেন। প্রথম এশিয়ান বক্সিং আন্ডার-15 এবং আন্ডার-17 বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? এ হংকং, বি দিল্লি, সি জর্ডানে, ডি নিউ ইয়র্ক। এর সঠিক উত্তর হবে অপশন সি জর্ডানে। কি পয়েন্ট? প্রথম এশিয়ান অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপ জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়েছে। এটি 21 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত চলছিল। ভারত এই টুর্নামেন্টে 43টি পদক জিতেছে এবং সামগ্রিক পদক তালিকায় 3য় স্থানে রয়েছে। এই টুর্নামেন্টটি নবগঠিত এশিয়ান বক্সিং বডির অধীনে আয়োজিত। প্রথম টুর্নামেন্ট ছিল ভারত 15টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 22টি ব্রোঞ্জ পদক জিতেছে। চলে যাব নেক্সট কোশ্চেন। এশিয়ান অনূর্ধ্ব 15 এবং আন্ডার-17 বক্সিং চ্যাম্পিয়নশিপে 15টি সোনার পদক জিতেছে ভারত এবং পদক তালিকায় কততম স্থানে আছে? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। এর সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয়। কি পয়েন্ট? 2025 সালের প্রথম এশিয়ান অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে তরুণ ভারতীয় বক্সিং দল 43টি পদক, 15টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 22টি ব্রোঞ্জ জিতে সামগ্রিক পদক তালিকায় 3য় স্থান অর্জন করেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।